নেতৃত্ব দিয়েছেন আমার এই পিরোজপুর জেলা কৃষক দলের সম্মানিত সভাপতি মোহাম্মদ নাসিরউদ্দিন বাচ্চু ভাই সভাপতি হিসাবে তিনি আমাদেরকে ডেকে নিয়ে আমরা ফেরত দিয়েছিলাম। আজকে এই স্বাধীন বাংলায় দাঁড়িয়ে স্বাধীনভাবে কথা বল আমি এখানে দাঁড়িয়েছি। আজকের আমার এই জেলার এত আরো এক সহযোদ্ধা ভাই উপস্থিত আছেন, বক্তৃতা দেব না, আমার এখানে আমার অভিভাবক বাংলাদেশের সম্বন্ধে কথা বলবেন আমাদের অধ্যক্ষ আলমগীর সাহেব, সেও কথা বলার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ জেলা কৃষক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা জনাব হাবিব খান। দিয়ে দেন, সবাই দিয়ে দেন, আমার হাতে একটা দেন। আরেকটি প্রচারপত্র বা লিফলেট আপনাদের সামনে দিয়েছে, আমি পড়ি, আপনারা যারা পড়তে পারেন সামনে দেখেন। শেখ হাসিনার বিরুদ্ধে গত 2024 সালের যে 5ই আগস্ট শেখ হাসিনা, আপনারা দেখেন যে আমরা একটি গণভোট হয়েছিল। তারা বলে যে এই গণভোট স্কুটি, ঔষধি, ফলদ, বনজ, এটি তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ফলদ, বনজ এবং ঔষধি গাছ রোপণের যে কর্মসূচি তার অংশ হিসাবে পিরোজপুর কৃষক দলের পক্ষ থেকে আমরা আমার এক মায়ের হাতে গাছটি তুলে দিলাম। আজকে 2 শতাধিক গাছ এখানে বিতরণ করা হবে। 5 কোটি সারা বাংলাদেশে হবে। আমরা এই বৎসরের মধ্যে 5 কোটি গাছ লাগাবো এবং পিরোজপুরে কমপক্ষে বিএনপি জেলা পরিষদ মিলিয়ে 5000 গাছ আমরা বিতরণ করব। সবার কাছে অনুরোধ, গাছটা যেন বেঁচে থাকে। সবার কাছে অনুরোধ, গাছটা যেন বেঁচে থাকে। করব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। করব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। সবার আগে বাংলাদেশ। করব কাজ গর্ব দেশ। ধন্যবাদ। আল্লাহর অভিসম্মানিত নেতা মহান স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া মুক্তিগামী মানুষের রাজনীতি করার একটি সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছিলেন এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত। আল্লাহ আপনি তাদের মনের নেক মাকসুদ আপনি পুরা করে দেন আল্লাহ। ইয়া রাব, মাওনাই মাওনাই আল্লাহ, আল্লাহ তার ভাইও চলে গেছে আল্লাহ, তুমি কবরে শায়িত আছে আল্লাহ, তার ভাই বিরাদার পুত্র স্বজন। ইয়া রাব্বি কারীম আল্লাহ ঢাকার বাড়ি থাকলে আযাবাল মিজান ওয়া কিনা আযাবাল ফুসরাত ওয়া কিনা আযাবা ইয়াউমাল গাছে বিতরণ। ইয়া রাব্বি কারীম আল্লাহ, ইয়া রাব্বি কারীম আল্লাহ দোয়ার আয়োজন করেছে। আরেকটা স্লোগান দেন, লাগাবো গাছ ফলাবো দেশ, কৃষক বাঁচলে বাঁচবে, লাগাবো গাছ ফলাবো দেশ। ভাই সামনে দিয়ে সরেন না, সামনে দিয়ে সরেন না, সব সামনে যায় না। তারে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ এই দুরুদের উসিলায় আল্লাহ আপনি তার কবর আযাব আপনি মাফ করে দেন আল্লাহ। শুরুতেই সশ্রদ্ধেয় চিত্তে স্মরণ করছি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীন বাংলাদেশের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। প্রিয় বন্ধুরা, ইতিমধ্যেই আজকের এই আলোচনা সভার প্রধান অতিথি এবং প্রধান বক্তা দীর্ঘতম আলোচনা করেছেন। আমি শুধু একটা প্রসঙ্গই আলাপ করতে চাই। বাংলাদেশ নামক একটি দেশের ইতিহাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের অনেক উপহার দিয়েছেন। বাংলাদেশ নামক একটি দেশ, একটি মানচিত্র, জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদ উপহার দিয়েছেন আমাদের গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়াকে। সর্বশেষ এই জাতি উপহার পেয়েছে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের মতো লোককে। তাই আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের, আল্লাহ তাকে বেহেশতের সর্বোচ্চ মোকামে তাকে অধিষ্ঠিত করুক, আমরা এটাই চাই। এবং আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নকে ধারণ করে লালন করে আগামী রাষ্ট্র বিনির্মাণ করতে চাই। আমরা জানি তারই যোগ্য উত্তরসূরি বর্তমান প্রধানমন্ত্রী
31 ধারার আলোকে আধুনিক রাষ্ট্র যে বিনির্মাণ করবে, এই বিনির্মাণে যদি বাংলাদেশের আমরা সবাই তাকে সহায়তা করি, খুব অচিরেই আমরা একটি সমৃদ্ধশালী বাংলাদেশ উপহার পাব। পাশাপাশি আমাদের প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য গ্রামগঞ্জের প্রতিটি কৃষক সমাজের মানুষ, সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ তাকে সাহায্য সহযোগিতা করবে, এই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা গ্রহণের পর সবচেয়ে বেশি ভেবেছিলেন এদেশের কৃষক নিয়ে। তিনি বলেছিলেন কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে। ৬৮,০০০ গ্রামের প্রতিটি গ্রাম তিনি নিজের পায়ে হেঁটে কৃষকের দুঃখ দুর্দশা, সুবিধা অসুবিধা, প্রয়োজনীয়তা সবকিছু উপলব্ধি করেছেন। নিজের হাতে কোদাল নিয়ে খাল কেটেছেন। এদেশে আমরা দেখেছি যে স্বাধীনতার যে স্বপ্ন আমরা দেখেছিলাম, একটি স্বনির্ভর বাংলাদেশের, স্বাধীনতা পরবর্তী সরকার এদেশের মানুষের সেই স্বপ্ন বাস্তবায়ন করতে যখন চরমভাবে ব্যর্থ হয়েছিল, তখনই রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের রাষ্ট্র ক্ষমতার ভার নিয়েছিলেন এবং তিনি মাত্র ৫ বছরের ব্যবধানে বাংলাদেশের খাদ্য উৎপাদন বৃদ্ধি করে বাংলাদেশকে একটি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। শুধু খাদ্যে স্বয়ংসম্পূর্ণ নয়, বাংলাদেশ থেকে তখন বিদেশে সরু চালও রপ্তানি হতো। এই ভাবনা কৃষকদের কাজে লাগিয়ে মাত্র ৫ বছরের ব্যবধানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করতে সক্ষম হয়েছিলেন। ১৯৮১ সালের ৩০শে মে দেশি এবং বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি চট্টগ্রামের সার্কিট হাউসে শাহাদাত বরণ করেন। ওনার শাহাদাত বরণের পর বাংলাদেশকে ঘিরে, বাংলাদেশের গণতন্ত্রকে ঘিরে গভীর যে ষড়যন্ত্র করা হয়েছিল তার দ্বিতীয় রূপায়ণ করেন হুসাইন মোহাম্মদ এরশাদ। একটি নির্বাচিত সরকারকে উৎখাত করে, জাতীয়তাবাদী দলের সরকারকে উৎখাত করে একটি সামরিক শাসন জারি করে ৯ বছর বাংলাদেশের মানুষের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছিল, বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আবার আমরা ৯ বছরের আন্দোলন সংগ্রামের পর ১৯৯১ সালে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল। তারই ধারাবাহিকতায় দীর্ঘ ৩ যুগেরও বেশি গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াও আমাদের মাঝ থেকে চলে গিয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পুত্র আমাদের দেশনায়ক তারেক রহমানকে আপনারা গত ফেব্রুয়ারি মাসের নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করে ২/৩ সংসদীয় আসন দিয়ে রাষ্ট্র ক্ষমতার পরিচালনার ভার দিয়েছেন। আমরা বিশ্বাস করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে বাংলাদেশকে স্বনির্ভরতা এনে দিয়েছিল, অর্থনৈতিক মুক্তি এনে দিয়েছিল, তারেক রহমানের নেতৃত্বে আমরা আবার একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গঠন করতে সক্ষম হব। এই জন্য আপনারা যারা কৃষক সমাজের লোক আছেন, কৃষক দলের লোক আছেন, আপনাদের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। আপনারাই পারেন বাংলাদেশকে একটি আত্মনির্ভরশীল এবং স্বনির্ভর বাংলাদেশ হিসেবে দাঁড় করাতে। আমরা আমাদের দলের পক্ষ থেকে ইতিমধ্যে এই জাতীয়তাবাদী দলের সরকার, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আপনারা ইতিমধ্যে ফ্যামিলি কার্ড পেয়েছেন। পিরোজপুরে এখনো দেওয়া হয় নাই, ভবিষ্যতে আপনার ফ্যামিলি কার্ড দেওয়া হবে। বাংলাদেশে প্রায় ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। আমরা আমাদের নির্বাচনী জনসভায় বিভিন্ন প্রচারণে আমরা বলেছি, এই যে ৪ কোটি ফ্যামিলি কার্ড দেওয়া হবে, এই ৪ কোটি কার্ডই পাবেন ওই পরিবারের যিনি গৃহকর্ত্রী আছেন, অর্থাৎ ওই পরিবারের যিনি মহিলা প্রধান আছেন, তার নামে একটি ফ্যামিলি কার্ড ইস্যু হবে। এই কার্ডটি দিয়ে প্রতি মাসে ২,৫০০ থেকে ৩,০০০ টাকার নগদ টাকা অথবা এই জাতীয় পণ্য সামগ্রী আপনি ঘরে বসে পেয়ে যাবেন ওই কার্ডটি দেখিয়ে। বাংলাদেশে ৪ কোটি পরিবার আছে, এই ৪ কোটি পরিবারের সকলেই এই কার্ডটি পাবেন, তিনি ধনী হোক আর গরিব হোক, পর্যায়ক্রমে পাবেন। একবারে দেওয়া সম্ভব না হলেও অপেক্ষাকৃত যারা গরিব তাদেরকে দিয়ে শুরু হবে, শেষ পর্যায়ে পর্যন্ত এটা আমার মতো পরিবারের লোকেরাও এটা পাবেন। এরপর আপনাদের ইতিমধ্যে কৃষক কার্ড বিতরণ শুরু হয়েছে। আমাদের পিরোজপুর জেলার যে ৭টি উপজেলা রয়েছে তার মধ্যে নেসারাবাদ উপজেলা থেকে এইটি শুরু হয়েছে। নেসারাবাদ উপজেলা ইতিমধ্যে ২,৫০০ থেকে ৩,০০০ কৃষক ইতিমধ্যে তাদের কৃষক কার্ড পেয়েছেন। এই কৃষক কার্ডের মাধ্যমে তারা নগদ টাকা পাবেন, বিনামূল্যে সার পাবেন এবং বিভিন্ন সুবিধাদি, ব্যাংক যে সুবিধাদি দিয়ে থাকে সব কিছু ওই কৃষক কার্ডটি দিয়ে সকল সুবিধা যেগুলো কৃষককে দেওয়া হয় সেগুলো পাবেন। এমনিভাবে দেশের সর্বস্তরে বাংলাদেশকে একটি আত্মনির্ভরশীল দেশ হিসাবে, আত্মমর্যাদাশীল দেশ হিসাবে এবং একটি স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা ৩১ দফার ভিত্তিতে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার।
এজন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন, আপনাদের সাহায্য প্রয়োজন। আপনারা ইতিমধ্যে শুনে থাকবেন বাংলাদেশকে ঘিরে অতীতে যে সকল ষড়যন্ত্র হয়েছে, এখনো সেই সকল ষড়যন্ত্র থেকে বাংলাদেশ কিন্তু বিচ্যুত হতে পারে নাই। আপনারা দেখেছেন এই নির্বাচনের আগে একটি দল ভোট দিলে ভেস্তে যাওয়া যাবে এই বলে ভোট নিয়ে তারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেছিল। এই দলটি বাংলাদেশে অতীতে কখনোই 20টি আসনেরও বেশি কখনো নির্বাচনে পান নাই। কোনো নির্বাচনে তারা আসন পান নাই। 2096 সালে নির্বাচনে পেয়েছিল 3টি। এরপরে 2001 সালে বিএনপির সাথে ঐক্য করে তারা 15টি আসন পেয়েছিল। তারা এই দেশে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে কিভাবে? সাধারণ জনগণকে বেহেশতের টিকিট দিয়ে। আপনি যদি অমুক মার্কায় ভোট দেন তাহলে আপনি বেহেশতে যেতে পারবেন। স্বাভাবিকভাবেই, প্রকৃতিগতভাবেই এবং ধর্মগতভাবেই বাংলাদেশের মানুষ অত্যন্ত সহজ সরল। নেতাদের কথা তারা বিশ্বাস করতে চায়, কিন্তু সেই বিশ্বাসকে তারা পুঁজি করে বাংলাদেশে একটি অস্থিতিশীলতা সৃষ্টি করার পায় তারা চালাচ্ছে। যে দলটি অতীতে বাংলাদেশে একটু পরে দেন দাঁড়ান, যে দলটি বাংলাদেশে 3টি আসন পায়, 15টি আসন পায়, 10টি আসন পায়, কোনো নির্বাচনে একটিও পায় না, সেই দল বাংলাদেশের 200 আসন নিয়ে ক্ষমতায় যাবে এ কথাও তাদের অনেক মানুষকে বুঝিয়েছে। এখন তারা বলে জনতার প্রধানমন্ত্রী অর্থাৎ জামাত ইসলাম এই দেশে ভোটে জিতেছিল, কারচুপি করে বিএনপি তাদেরকে হারিয়েছে। অথচ আপনারা জানেন যে ইউনূস সরকার ছিল জামাতপন্থী। ইউনূস সরকার যতদিন ক্ষমতায় ছিল ততদিন জামাত মনে করতো তারা ক্ষমতায় আছে। জামাত ক্ষমতা দিয়ে, ইউনূস সরকার ক্ষমতা দিয়ে যাওয়ার পরেও জামাতের কোনো কোনো নেতা বলেছে আমরা যখন ক্ষমতায় ছিলাম তখন দেশে এত আইন শৃঙ্খলার অবনতি ছিল না। অর্থাৎ ইউনূস সরকার তাদের সরকার, সেই তাদের সরকারের আমলে তারা যে কয়টা সিট পেয়েছে তাতে ক্ষমতার কাছাকাছিও যাওয়ার কোনো সুযোগ ছিল না। অথচ বলে বিএনপি ভোট কারচুপি করে ক্ষমতায় গিয়েছে। এইভাবে একটি ইসলামিক দল বলে, একটি ইসলামপন্থী দল বলে, একটি ইসলামের আদর্শ ধারণ করে এমন একটি দল বলে বিভিন্নভাবে ছুতায় নাতায় সমস্তভাবে একটার পর একটা মিথ্যা কথা তারা সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিচ্ছে এবং এই মিথ্যার বিষ বাষ্প দিয়ে তারা বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার পায় তারা চালাচ্ছে। আপনাদের সেদিক থেকে সতর্ক থাকতে হবে। যে দল কোনোদিন 3টার বেশি আসন পায় নাই, জোটে থেকে 15টির বেশি আসন পায় নাই, আমাদের দলের মতো দলে জোট করে তারা এই দেশে 200 আসন পাইয়া বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাবে এবং এটা না যেতে পারলে বলবে ভোট কারচুপি করে বিএনপি ক্ষমতায় গেছে। অর্থাৎ আওয়ামী লীগ তো মিথ্যা কথা বলতোই, আওয়ামী লীগের চেয়েও এই দলটি প্রতি কথায় কথায় মিথ্যা কথা বলে। আওয়ামী লীগ তাদের মিথ্যার ফল কি পেয়েছে আপনারা সবাই কিন্তু দেখেছেন। হয়তো তারা জোর করে 15 বছর ক্ষমতায় থেকেছে, কিন্তু মিথ্যার প্রতিটি লাইনের ফল কিন্তু তারা আজকে পেয়েছে।